আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ তোমরা? দু একজন আমাকে একটু জানাও যে আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা, কোনো সমস্যা আছে কিনা জানাও। ওকে, ধন্যবাদ। আজকে আমাদের কোন টপিক নিয়ে আলোচনা করার কথা? কালকে বলে দিয়েছিলাম। আচ্ছা, টেন্স নিয়ে আলোচনা করব আজকে। তো টেন্সের আলোচনা এর আগে আমরা যেভাবে টেন্স শিখে আসছি, তোমরা যেভাবে শিখে আসছো ওরকম আলোচনা হবে না। আলোচনাটা একটু ভিন্ন হবে। ভিন্ন হওয়ার কারণ কি? কারণ আমরা এখন টেন্স শিখতেছি কিসের জন্য? ওই আহ, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করার জন্য না, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করার জন্য না। আমরা এখন টেন্স শিখতেছি ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে পরীক্ষাগুলোতে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনের আনসার যেন পারি। টেন্স রিলেটেড যে কোশ্চেন গুলো আসবে ওগুলো যেন আনসার পারি, ঠিক আছে? সো আমরা টেন্সের ওই দিকগুলো আলোচনা করব যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় আসে। তো আমি শুরুতেই ধরে নিচ্ছি, টেন্স যেহেতু তোমাদের একদম ছোটবেলা থেকে গ্রামার যখন শেখা শুরু হয়েছে তখন থেকে কিন্তু টেন্স শেখা শুরু। সেই ক্লাস 5 6 থেকে টেন্স শেখা শুরু। তো সেই হিসাব করলে 6 7 8 9 10 11 12 প্রায় 7 8 বছর হয়ে গেছে পড়ছো। টেন্স পড়তেছো, 7 8 বছর হয়ে গেছে। তো টেন্সের স্ট্রাকচার আশা করি তোমরা সবাই জানো। টেন্স 3 প্রকার, এটাও জানো। 3 প্রকারকে ভাগ করা হয়েছে আবার কয় ভাগে? 4 ভাগে। ইন্ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে 3 4 12, 12 প্রকার। তো এগুলো তো সবাই জানো নাকি? আর 12 প্রকারের যে 12টা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো সবাই জানো না। টেন্সের স্ট্রাকচার কয়েকজন আমাকে জানাও তো দেখি। এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করার মনে হয় না কোনো দরকার আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্ট্রাকচার কি কাজে লাগবে, কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা আমরা সরাসরি সেখানে দেখব। দু একজন আমাকে একটু জানাও যে স্ট্রাকচার জানা আছে কিনা তোমাদের। কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছি, এখন যদি আমাদের স্ট্রাকচার পড়তে হয় তাহলে আমরা অনেক পিছিয়ে আছি। ঠিক আছে, তাহলে বুঝতে হবে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের জন্য এখনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার সময় এখনো হয়ে আসে নাই। তো আলহামদুলিল্লাহ তোমরা জানাচ্ছ যে হ্যাঁ জানো। আই এম প্লিজড। ওকে, তাহলে এবার আমরা শুরু করি টেন্সের কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন থাকে সেটা। আচ্ছা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রথমে আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থেকে খুব একটা কোশ্চেন থাকে না। কোশ্চেন থাকে হচ্ছে এইটা, যে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যুক্ত হয়, তাই না? এটা আমাদের জানা আছে। তারপর হচ্ছে যেগুলো চিরন্তন সত্য সেগুলো সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়া যেমন কিছু অ্যাডভার্ব আছে, যেমন মনে করো ইউজুয়ালি, জেনারেলি, অফেন, রেগুলারলি, ডেইলি, এটসেট্রা। এরকম কিছু অ্যাডভার্ব আছে যেগুলো থাকলে ওইটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হয় সাধারণত। এর ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু সাধারণত ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আমাদের খুব একটা কোশ্চেন থাকে না। থাকলে যে জায়গা থেকে থাকতে পারে সেটা হচ্ছে এরকম, দেখো। যেমন ওয়ান্স মানে কি? ওয়ান্স একবার। টয়েস মানে কি? দুইবার। থ্রাইস মানে কি? তিনবার। তো এরকম যদি দেখি যে ওয়ান্স এ উইক মানে সপ্তাহে একবার, টোয়াইস এ মান্থ মাসে দুইবার, থ্রাইস এ ইয়ার বছরে তিনবার। আচ্ছা, যখন আমরা এরকম কোনো কথা বলি যে সপ্তাহে একবার আমি এই কাজটা করি, মাসে একবার আমি এই কাজটা করি, অথবা বছরে দুইবার আমি আমার গ্রামের বাড়ি যাই, এই সেন্টেন্স গুলো আমরা কোন টেন্সে বলতেছি খেয়াল করে দেখো তো। আমরা যখন এগুলো বলতেছি যে সপ্তাহে একবার, সপ্তাহে একবার আমি আমার কাপড় চোপড় পরিষ্কার করি, মাসে একবার আমি আমার চুল কাটাই,
বা বছরে 2বার আমি আমার বাড়ি যাই, ঠিক আছে, এটা কোন টেন্সে বলতেছি? কোন টেন্সে বলা উচিত এগুলা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? কারণ এগুলো রেগুলারলি আমি এই এরকমই করি, ঠিক আছে, সপ্তাহে 1বার করি, মাসে 2বার করি, বছরে 3বার করি, এরকম। তো এই ধরনের ফ্রেজ গুলো থাকলেও আমরা কি দিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব, ঠিক আছে। আর যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আসতে পারে এগুলো তোমরা সবাই জানো, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য যেগুলো আছে এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা তো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোনো টেন্সে দেওয়া সম্ভব না। আমি যদি বলি দ্য আর্থ মুভড, পাস্ট ইনডিফিনিট দিলা, যে সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো, ঘুরতো, তার মানে কি এখন কি ঘোরে না? অবান্তর কথা হয়ে যাবে, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে এই ব্যাপার। এবার দেখো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা লাগবে কোনো সেন্টেন্সে যখন আমরা এই ধরনের ওয়ার্ড দেখব, লাস্ট, লাস্টের সাথে কোনো একটা টাইম দেওয়া আছে, লাস্ট প্লাস টাইম। লাস্ট প্লাস কি টাইম হতে পারে? যেমন লাস্ট এরকম হতে পারে, দেখো, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে, লাস্ট উইক হতে পারে, যেটাই হোক না কেন সেটা। এরকম লাস্ট থাকলে সেটা হচ্ছে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়া তোমরা জানো আর একটা শব্দ আছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলেও সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। গতকাল আমি এটা করেছিলাম, ওটা করেছিলাম, এই জাতীয়, বা গত সপ্তাহে আমি সেখানে গিয়েছিলাম। এগুলো সব সিম্পল বিষয়, তুমি আশা করি তোমরা এগুলো পারো সবাই। এখন দেখো ইয়েস্টারডে থাকলে যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তেমনি ইয়েস্টারডের বিপরীতে আরেকটা শব্দ আছে যেটা থাকলে আবার অন্য টেন্স হয়। সেটা কি? কমেন্টে জানাতো তো কয়েকজন। ইয়েস্টারডের বিপরীত শব্দ যেটা থাকলে আবার অন্য টেন্স হবে, দেখি তোমরা ধরতে পারো কিনা। সাব্বির যেটা বলছো, হ্যাঁ ঠিক আছে, এটা একটা কথায় বলা যায় তো। ফ্রেজ না দিয়ে একটা একটা, হ্যাঁ ইয়েস মিম, ইউ আর কারেক্ট। মিম, থ্যাংক ইউ, কারেক্ট। এটা থাকলে কোন টেন্স হবে বলো? শরীফুল, সাব্বির, এখন ঠিক আছে। ইয়েস্টারডে না থেকে যদি টুমরো, টুমরো থাকে, সেটা কি পাস্ট ইনডিফিনিট হবে নাকি ফিউচার ইনডিফিনিট হবে? অফকোর্স ফিউচার ইনডিফিনিট, যেহেতু টুমরো মানে হচ্ছে আগামীকাল, আগামী বোঝাচ্ছে, এটা ফিউচার ইনডিফিনিট। তেমনি একইভাবে ফিউচারে গিয়ে লাস্ট কথাটা কি হয়ে যায়? নেক্সট হয়ে যায়। যেমন লাস্ট মান্থের জায়গায় যদি নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট উইক এটসেট্রা সময় থাকে নেক্সট দিয়ে, তাহলে সেটা আমরা কি দিব? ফিউচার ইনডিফিনিট, তাই না? আচ্ছা, এবার দেখো একটা সেন্টেন্স, আই আচ্ছা, এই ভার্বটা কোন ফর্ম হবে এটা জানাও, চ্যাটে জানাও। ওয়াচ দেয়া আছে, ওয়াচের কোন ফর্মটা শূন্যস্থানে হবে? আই ড্যাশ টিভি লাস্ট নাইট। ফর্মটা লিখে পাঠাও, এটার ফর্মটা লিখে পাঠাও। এখানে কোন শব্দটা হবে শব্দটা পাঠাও। টেন্স না? ইয়েস, সাব্বির, থ্যাংক ইউ। মিম, থ্যাংক ইউ। তাহমিদ হোসেন, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু লাস্ট নাইট তার মানে অবশ্যই পাস্ট ইনডেফিনিট, ওয়াচড। একইভাবে দেখো, যদি এইটা আমরা লাস্ট নাইট না বলে এখানে যদি এরকম বলি, নেক্সট দিয়ে কিছু একটা যদি দেই, নেক্সট উইক, এখন তো আর ওয়াচড হবে না, এখন কি হবে? এখন কি হবে সেটা লিখে পাঠাও তো।
সাব্বির ধন্যবাদ, তাহমিদ ধন্যবাদ, আসাদুল গালিফ ধন্যবাদ। উইল ওয়াচ, ফিউচার ইনডিফিনিট। তো এগুলো সব সিম্পল। আমার মনে হয় যে এতক্ষণ যা আলোচনা করেছি তার ম্যাক্সিমাম 90% তোমরা জানো, পারো, বুঝো। এখনো আমরা আসল জায়গায় আসতে পারি নাই, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই সব জায়গা থেকে কোশ্চেন কম হয়, কারণ এগুলো খুব সহজ। আমাদের যেই সব জায়গা থেকে কোশ্চেন হয় সেটা আমরা আস্তে আস্তে ঢুকবো। এখন দেখো, নেক্সট উইক যেটা দেয়া ছিল তার আগে আমাদের শব্দটা ছিল কি, লাস্ট নাইট। এটা ছিল হচ্ছে লাস্ট নাইট। এখন এইটার সাথে মনে করো দিয়ে দিচ্ছে এরকম যে I dashed TV last night at this moment. গত রাতে এই সময় আমি, এখন দেখো তো কি হয়, গত রাতে এই সময় আমি টিভি দেখেছিলাম নাকি টিভি দেখতেছিলাম, কোনটা? which one sounds better? দেখো তো, গত রাতে এই সময়, at this moment মানে কি, এই সময়, গত রাতে এই সময় আমি টিভি দেখেছিলাম নাকি টিভি দেখতেছিলাম? কাজটা কি চলমান বোঝালে ভালো হয় নাকি ইনডিফিনিট হলে ভালো হয়? দেখতেছিলাম, তাই না? তার মানে এই যে এট দিস মোমেন্ট ফ্রেজটা থাকার কারণে তখন আর সেটা পাস্ট ইনডিফিনিট না, যদিও লাস্ট আছে। আমরা একটু আগে বলেছি লাস্ট থাকলে পাস্ট ইনডিফিনিট দিব, যদিও লাস্ট আছে তারপরেও আমরা পাস্ট ইনডিফিনিট না দিয়ে দিব কি, পাস্ট কন্টিনিউয়াস, বিকজ অফ দিস ফ্রেজ। এই যে এট দিস মোমেন্ট, বা যদি বলা হয় যে এট দ্যাট টাইম, এরকম কোন একটা ফ্রেজ দিয়ে দিল যে এই সময় সেই সময়, ঠিক আছে, তখন আমরা এটাকে আর পাস্ট ইনডিফিনিট না দিয়ে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে দিব। ওয়াজ ওয়াচিং, I was watching TV last night at this moment বা at that time. এতটুকু কি বুঝতে পারছো সবাই? ফারহান সোহেল, ভালো পয়েন্ট ধরছো, আমি এটা ঠিক করে দিলাম। এখন আর মেসেজ তোমাদের সবার কাছে যাবে না, মেসেজটা শুধু আমার কাছে আসবে। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছো কিনা তোমরা, এটা একটু জানাও। আচ্ছা, এবার এইটারই সেম দেখো, এটাই সেম যদি আমরা এইভাবে লিখি, লাস্ট নাইট না, লাস্ট নাইট কথাটা বাদ দিই, লাস্ট নাইট কথাটা বাদ দিয়ে এখানে লিখলাম টুমরো, টুমরো এট দিস মোমেন্ট, ঠিক আছে, টুমরো এট দিস মোমেন্ট। তখন চেঞ্জটা কোথায় আসবে বলতো? এটা লিখলে কি হবে, আই ওয়াজ ওয়াচিং টিভি টুমরো এট দিস মোমেন্ট, এটা কি হবে? না হলে সেটা চেঞ্জটা কি আসবে? ইমতিয়াজ ইমতু, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর 100% কারেক্ট। ফারহান সোহেল পুরোপুরি হয় নাই, উম্মে সাদিয়া ঠিক আছে, মোহাম্মদ ঠিক আছে। তখন হয়ে যাবে কি, ফিউচার কন্টিনিউয়াস। যেভাবে পাস্ট ইনডিফিনিটটা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিটটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে, যে আই উইল বি ওয়াচিং টিভি টুমরো এট দিস মোমেন্ট, মানে আগামীকাল এই সময় আমি টিভি দেখতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে দেখো আমরা মোটামুটি ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, মোটামুটি 6টা টেন্স আলোচনার চলে আসছে। যদিও সম্পূর্ণ 100% হয় নাই, কারণ কন্টিনিউয়াস থেকে আমাদের আরো কোশ্চেন থাকে, আরো বিভিন্নভাবে কোশ্চেন থাকে। তো সেকেন্ড যে টাইপের কোশ্চেন থাকে সেটা আমরা এখন দেখব। কন্টিনিউয়াস থেকে, বিশেষ করে পাস্ট কন্টিনিউয়াস থেকে কিভাবে কোশ্চেন থাকে দেখো। এই অংশটা ভালোভাবে আমরা খেয়াল করি, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন থাকে, এখান থেকে অ্যাভেলেবল কোশ্চেন থাকে। যেমন দেখো, অতীতে মনে করো একটা কাজ চলতেছিল, অতীতে একটা কাজ চলতেছিল,
তারপরে হঠাৎ আরেকটা কাজ শুরু হলো, এরকম যদি হয়, যেমন মনে করো এরকম যে আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম, তখন বৃষ্টি নামলো। দেখো তো কোন কাজটা চলতেছিল? আমি তোমাদের আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি, এখন অযথা কেউ আনমিউট করবে না। খেলার কাজটা স্যার। খেলার কাজটা চলতেছিল, ইয়েস। আর পরে যেটা হয়েছে সেটা কোনটা? বৃষ্টি পড়ার কাজ, তাই না? যে তখন বৃষ্টি শুরু হলো। তাহলে এখন দেখো, যখন আমরা এরকম দেখবো যে একটা কাজ শুরু হয়ে চলতেছিল, আর একটা কাজ পরে পরে আরম্ভ হইলো, এই কাজটা চলতেছিল, এটা পরে আরম্ভ হলো, যেই কাজটা চলতেছিল তাহলে সেটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আর যেটা পরে হইছে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। এটাই তো সাধারণ যুক্তি, তাই না? তাহলে আমরা যখন খেলতেছিলাম, আমরা খেলতেছিলাম, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর বৃষ্টি নামলো, এটা হবে পাস্ট ইনডিফিনিট। আর এই দুটাকে যুক্ত করবা কি দিয়ে? যুক্ত করবা হচ্ছে ওয়েন দিয়ে। এই দুইটা ক্লজকে যুক্ত করতে হবে ওয়েন দিয়ে। তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখি যে when we were playing it started raining. দেখো তো সেন্টেন্সটা বুঝছো কিনা সবাই? অযথা কেউ কথা বলবে না প্লিজ। আচ্ছা, এবার দেখো, যদি আমরা এটাকে এইভাবে দিই যে এই সিকোয়েন্সে আমরা অন্য একটা মিনিং দিলাম, যে যখন আমি পড়তেছিলাম তখন বাবা আমাকে ডাক দিল। যখন আমি পড়তেছিলাম তখন বাবা আমাকে ডাক দিল, তাহলে কোন কাজটা কন্টিনিউয়াস হবে বলো তো? পড়ার কাজটা স্যার। পড়ার কাজটা। আর বাবা আমাকে ডাক দিল, এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। ওইটা হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আমি যখন পড়তেছিলাম বাবা আমাকে ডাক দিল, এটা ট্রান্সলেশন করে পাঠাও তো দেখি তোমরা। আমি যখন পড়তেছিলাম বাবা আমাকে ডাক দিল, এটা ট্রান্সলেশন করে পাঠাও। মিম, ধন্যবাদ, ইউ আর কারেক্ট। ফারহান আলম সাইমা, থ্যাংক ইউ। সাব্বির, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তোমরা বুঝছি, এটা 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 তোমরা এতটুকু তোমরা বুঝে গেছো। এবার খেয়াল করে দেখো, যদি এমন হয়, দ্বিতীয় স্টেপ যদি এরকম হয়, অতীতে একটা কাজ চলতেছিল, ব্যাপারটা এরকম না, অতীতে দুইটা কাজই পাশাপাশি চলতেছিল। নাম্বার 1 কাজও চলতেছে, নাম্বার 2 কাজ যেটা সেটাও চলতেছে, দুইটা কাজই পাশাপাশি চলতেছিল। তখন ওইটাকে যুক্ত করতে হবে হোয়াইল দিয়ে। নিয়ম হচ্ছে তখন ওটাকে যুক্ত করবো কি দিয়ে? হোয়াইল দিয়ে। যেমন দুইটা কাজই চলতেছিল, কেমন হতে পারে? যখন আমরা খেলছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। দেখো তো, দুইটা কাজই চলতেছিল না? আমরা খেলতেছিলাম, আমাদের খেলার কাজটা চলতেছিল, বৃষ্টির কাজটা চলতেছিল। তার মানে তখন ওটাকে যুক্ত করবো ওয়াইল দিয়ে। তখন সেন্টেন্সটা কিরকম হবে? যে while we were playing it was raining. যখন আমরা খেলতেছিলাম বৃষ্টি হচ্ছিল। এই এই while এর ব্যবহারটা কি বুঝতে পারছো? while মানে কখন while দিব আমরা? দুইটা কাজই যখন চলতেছিল তখন আমরা while দিব। আর যখন একটা কাজ চলতেছিল, একটা কাজ পরে হয়েছে, তখন আমরা সাধারণত কি দিব? when দিব। আচ্ছা, তাহলে এবার আরেকটা সেন্টেন্স দেখি।
তোমরা বলবা সেন্টেন্সটা কারেক্ট অর ইনকারেক্ট। Mother was burning her hand when she cooked rice. এই সেন্টেন্সটা কি Right, sir. কারেক্ট নাকি ইনকারেক্ট বলো? কারেক্ট স্যার। অর্থ কি? স্যার স্ট্রাকচারালি কারেক্ট, কিন্তু অর্থের দিক দিয়ে তো মিলে না। এটাই আমি জানতে চাচ্ছি, অর্থের দিক দিয়ে না মিললে সেন্টেন্স কারেক্ট হয় না তো, ইনকারেক্ট। ইনকারেক্ট স্যার। সমস্যাটা কি বলো? এটা আগে যখন তিনি রাখতেছিলেন তখন হাত পড়ে গেছে। দুইটাই কন্টিনিউয়াস হবে। মাদার দুইটাই যখন রান্না করছিল স্যার তখনই তার হাত পড়া গেছে। স্যার মা হাত পুরা স্যার, ছিল না, while পুড়ে হবে, গেছিল while হবে। অ্যাক্সিডেন্টলি। এটা তো কন্টিনিউয়াস না, মাঝে হাত পুড়াইতেছে ছিল। এই হাত পোড়ার ঘটনা তো কন্টিনিউয়াস না, এটা তো পরে অ্যাক্সিডেন্টালি হয়েছে, তাই না? তার মানে আমাদের এইটা রান্নার কাজটা কুকতে যাবে আগে। রান্নার কাজটা চলতেছিল, হাত পোড়া পরে, তাই না? একটা জি স্যার। চলতেছিল, একটা চলতেছিল, একটা পরে হয়েছে। তার মানে এটা যুক্ত হবে কি দিয়ে? ওয়েন দিয়ে। ঠিক আছে, ওয়েন দিয়ে যুক্ত করছি, বাট এই যে জায়গাটা, এই জায়গাটা কন্টিনিউয়াস হবে না, এটা হবে ইনডিফিনিট। মাদার বার্নড হার হ্যান্ড ওয়েন, আর এই জায়গাটা হবে কন্টিনিউয়াস, ওয়েন শি ওয়াজ কুকিং। এখন ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার। সবাই কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়েন এবং হোয়াইল মোটামুটি বুঝলাম। হোয়াইল দিয়ে আরেকটু বোঝা লাগবে, হোয়াইলের আরো কিছু নিয়ম আছে, ওটা একটু দেখা লাগবে। হোয়াইল আমরা কখন ব্যবহার করি? পাস্ট টেন্সে, যখন দুইটা কাজই চলতেছিল, তাই না? আচ্ছা, দেখো while I was eating, father was talking by phone. Is this sentence correct or incorrect? স্যার কারেক্ট স্যার। এখানে দুইটা কাজই চলতেছে, তাই না? জি স্যার। জি স্যার। যখন আমি খাচ্ছিলাম, বাবা তখন ফোনে কথা বলছিল। আচ্ছা, এবার দেখো এই সেন্টেন্সটাকে আরেকভাবে লেখা যায়। সেটা কিভাবে দেখো? সেটা হচ্ছে হোয়াইলের পরে এখানে সাবজেক্ট ভার্ব দেয়া আছে না? আমরা যদি সাবজেক্ট ভার্ব না দেই, তারপরও সেন্টেন্সটা কারেক্ট হবে। হোয়াইলের পরে ডাইরেক্ট ভার্ব আইএনজি দিলেও সেন্টেন্সটা কারেক্ট হবে, কিন্তু তখন বিষয় যেটা হবে সেটা হচ্ছে এইখানে কি সাবজেক্ট আছে? ইটিং এর সাবজেক্ট আছে এই জায়গায়? দেখো তো, নাই স্যার। নাই। তাহলে ইটিংটা কে করে? তখন ইটিং এই ফাদারই করে, আবার টকিং ও কি একই সাথে দুইটা কাজই করতেছে কে? এই ফাদার। এই ফাদারই তখন ইটিং করতেছে, এই ফাদারই আবার তখন টকিং করতেছে। তা while eating father was talking by phone, যখন খাচ্ছিলেন বাবা তখন ফোনে কথা বলছিলেন। দেখো তো সেন্টেন্স কি হয় কিনা, অর্থ মিলে কিনা দেখো। জি স্যার, অর্থ মিলে। তাহলে ওই প্রথমটা আর দ্বিতীয়টার পার্থক্য বুঝছো? প্রথমটায় সাবজেক্ট ভার্ব যখন ছিল তখন তো বোঝা গেছে কে খাচ্ছে, আর যখন সাবজেক্টটা উঠাই দিলাম তখন খাওয়ার কাজ আর কথা বলার কাজ দুইটা কাজই কোন ব্যক্তি করবে? একজন করবে। তার মানে এই স্ট্রাকচারটা তখনই দেয়া সম্ভব যখন দুইটা কাজ একসাথে এক ব্যক্তি করতে
পারে, তাই না? আমরা যে কোনো সেন্টেন্স এভাবে লিখতে পারি না। আমরা যদি এভাবে লিখি, দেখো, while sleeping father was talking by phone। দেখো তো এইটা মেক সেন্স করবে কিনা? না স্যার। না স্যার, এটা করবে না। এটা যেহেতু ঘুমাবে, কথা কিভাবে বলবে? এটার অর্থ হয়ে যায় কি, যখন ঘুমাচ্ছিলেন বাবা তখন ফোনে কথা বলছিলেন, এটা হয় না। ঘুমায় ঘুমায় ফোনে কথা বলতেছে, এটা হয় না। ঠিক আছে, তাহলে দুটো স্ট্রাকচারের পার্থক্য বুঝতে পারছি আমরা। জি স্যার। আচ্ছা, এবার আরেকটা সেন্টেন্স দেখো, while দিয়ে। You should not disturb father, your brother. You should not disturb your brother while he was studying। আরেকটা অপশন দেয়া আছে, while he is studying। তোমরা বের করবা এখানে অপশন এ আর অপশন বি, কোনটা কারেক্ট? বি স্যার। বি। বি নাম্বারটা, মানে এখন আর পাস্ট কন্টিনিউয়াস না, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হয়। কেন? কারণ সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে না? সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এর সাথে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিব, এখন আর পাস্ট কন্টিনিউয়াস না। অর্থটা কি, যে তোমার ভাইকে ডিস্টার্ব করা উচিত না যখন সে পড়ছে। যখন সে পড়তেছিল তোমার ডিস্টার্ব করা উচিত না, এরকম হয় না, অর্থ মিলে না। ঠিক আছে, এইটা প্রিন্সিপাল ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ ওয়াইল এর সাথে যেটা থাকবে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অথবা তুমি ইচ্ছা করলে এটাকেও প্রেজেন্ট ইনডিফিনিট দিতে পারো, হি ইজ স্টাডিং না দিয়ে while he studies এটাও দিতে পারো। দেখো তো হয় কিনা। আমরা while he studies দিলাম, তখন তুমি ইচ্ছা করলে while না দিয়ে when দিতে পারো। তুমি বলো যে when দিব, আমি when দিতে পারো, কোনো সমস্যা নেই, তখন লিবারেল। ঠিক আছে, while দিলে হবে, when দিলে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিলে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট দিলেও হবে। আচ্ছা, তাহলে এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি ক্লিয়ারলি? এতটুকু বুঝলে আমরা পারফেক্টে চলে যাব। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস এর কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা দেখেছি। আর ক্লাস শেষে আমরা যেটা করব, টেন্সের রুলস গুলো শেখা শেষ হলে আমরা রিয়েল কোশ্চেনের প্র্যাকটিসে চলে যাব। তাহলে আরো বুঝতে পারবো যে কোশ্চেন কিভাবে হয়। আচ্ছা, প্রথমে আসো প্রেজেন্ট পারফেক্টে। কিছু ওয়ার্ডস আছে, যেমন অলরেডি, তারপর ইয়েট, সো ফার, তারপর হচ্ছে ফর, সিন্স। এগুলো থাকলে সাধারণত এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলো থাকলে সাধারণত এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখো, আই হ্যাভ অলরেডি finished my study। এর মানে হচ্ছে আমি ইতিমধ্যে আমার পড়াশোনা শেষ করেছি। আরেকটা সেন্টেন্স দেখো, I have not finished my study
দ্বিতীয় সেন্টেন্সটার অর্থ কেউ বলতে পারবা? আমি এখনো আমার পড়াশোনা শেষ করিনি। করতে পারি। আচ্ছা, আমি এখনো আমার পড়াশোনা শেষ করিনি। আচ্ছা, ধন্যবাদ। আর প্রথম সেন্টেন্সটার অর্থটা হচ্ছে কি, যে আমি ইতিমধ্যে আমার পড়াশোনা শেষ করেছি। দুইটা সেন্টেন্সে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল করো, দুইটা সেন্টেন্সই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে প্রথমটায় বসে অলরেডি, দ্বিতীয়টা বসে ইয়েট। নিয়মটা কি খেয়াল করো, নিয়মটা হচ্ছে অলরেডি, ইয়েট, সোফার, ফর, সিন্স এগুলো সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে সাধারণত। তো বসার একটা নিয়ম আছে অলরেডি এবং ইয়েটের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে। অলরেডি ইয়েটের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, ফর সিন্সেও নিয়ম আছে আলাদা, এটা আমরা পরে দেখবো। অলরেডি এর নিয়ম কি, অলরেডি বসে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর ইয়েট বসে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে। একটা পার্থক্য পাইলাম আমরা, অলরেডি বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আর ইয়েট বসে নেগেটিভ সেন্টেন্সে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে অলরেডি বসে মেইন ভার্বের আগে। কোথায়? মেইন ভার্বের আগে। আর ইয়েট বসে বাক্যের একদম শেষেও বসতে পারে, ইভেন মেইন ভার্বের আগে এই যে জায়গাটা, এই জায়গায় বসে বসতে পারে। তার মানে অলরেডির পজিশন কয়টা? একটা, সে মেইন ভার্বের আগে বসবে অলওয়েজ। আর ইয়েটের পজিশন দুইটা, সে শেষেও বসতে পারে একদম, অথবা মেইন ভার্বের আগেও বসতে পারে। কঠিন লাগতেছে কি তোমাদের কাছে? না স্যার। না স্যার। আচ্ছা, এখন বলো তাহলে ইয়েট কয় জায়গায় বসতে পারে? ইয়েট দুই জায়গায়। দুই জায়গায়। আচ্ছা, তাহলে এই জায়গাটা দেখো, ভালোভাবে খেয়াল করো। ইয়েট এখান থেকে আমরা কেটে দিলাম, ইয়েট কেটে দিলাম, এখানে নট কেটে দিলাম, এখানে ইয়েট দিলাম মেইন ভার্বের আগে। সেন্টেন্সটা কি কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারেক্ট স্যার, ইট তো নেগেটিভ। সেন্টেন্সে বসে না স্যার। ইয়েট তো বসে নেগেটিভ সেন্টেন্সে, তাই না? জি স্যার। ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসে, কিন্তু এটা তো নেগেটিভ সেন্টেন্স না, নট আমরা বাদ দিয়ে দিয়েছি, এটা নেগেটিভ সেন্টেন্স না। তার মানে এখানে যদি একটা নট দেই তখন সেন্টেন্সটা কারেক্ট। আই হ্যাভ নট ইয়েট ফিনিশড মাই স্টাডি। মাথায় কি ঢুকতেছে তোমাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে অলরেডি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ইয়েট হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে। ইয়েটের আরেকটু নিয়ম শিখতে হবে, আরেকটা নিয়ম শিখতে হবে ইয়েটের। এটা কিরকম দেখো, এটা হচ্ছে আমরা যে সেন্টেন্সটা লিখলাম, আই হ্যাভ নট ইয়েট ফিনিশ মাই স্টাডি, আমি তোমাদের একদম বেসিক থেকে শেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করো। এই সেন্টেন্সটা তোমাদের যদি কেউ বলে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, কি বলবা? নেগেটিভ। 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 আচ্ছা, এবার দেখো এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখলাম, আই হ্যাভ তোমরা সবাই একটু খেয়াল করো, যখন কথা বলতেছো না তখন মিউট করে রাখতে হবে। নিচের সেন্টেন্সটা দেখো, 3 নম্বর সেন্টেন্সটা, আই হ্যাভ ইয়েট টু ফিনিশ মাই স্টাডি। আই হ্যাভ ইয়েট টু ফিনিশ মাই স্টাডি, এর অর্থটা কি কেউ বলতে পারবা? হ্যাঁ, ফারহান সোহেল বলো। স্যার আমি এখনো আমার স্টাডি শেষ করিনি। আই হ্যাভ ইয়েট টু ফিনিশ মাই স্টাডি, এখনো আমার স্টাডি শেষ করাটা বাকি আছে। সেন্টেন্সটা এইভাবে বলতে হবে, এখনো আমার স্টাডি শেষ করাটা বাকি আছে। এই সেন্টেন্সটা কি নেগেটিভ না অ্যাফার্মেটিভ? সোহেল, এই সেন্টেন্সটা কি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ?
অ্যাফার্মেটিভ। মিম ধন্যবাদ। স্যার নেগেটিভ। না না নেগেটিভ না, নেগেটিভ না, এখানে নেগেটিভ কোথায় নেগেটিভ? ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসে, এখানে বসে নেগেটিভ সেন্টেন্সে, কিন্তু ইয়েট নেগেটিভ না। ইয়েট যদি নেগেটিভ হতো তাহলে দুইটা নেগেটিভ একসাথে তো বসতে পারতো না। নট আবার ইয়েট, ইয়েট কোনো নেগেটিভ শব্দ না, ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড না। ইয়েট নেগেটিভ, নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েটটা বসে, তার মানে এই না যে ইয়েট নেগেটিভ। এখন এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি দেখো, দুইটার অর্থ প্রায় একই, কিন্তু দুইটা দুইভাবে বলা হচ্ছে। আই হ্যাভ নট ইয়েট ফিনিশ মাই স্টাডি মানে আমি এখনো আমার স্টাডি শেষ করি নাই, আর এখানে অর্থটা হচ্ছে আমার এখনো স্টাডি শেষ করা বাকি আছে। যখন তুমি ইয়েট টু ফিনিশ দিবা, ইয়েট টু ফিনিশ, ইয়েট টু গো, ইয়েট টু হ্যাভ মাই লাঞ্চ, ইয়েট টু ডু ইট, ইয়েট টু প্লে, এর মানে হচ্ছে এটা করা এখনো বাকি আছে। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? তোমাদের কয়েকটা ট্রান্সলেশন দিব, আমি ট্রান্সলেশন করবা। হ্যাঁ, সাব্বির বলতেছো সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা? সেন্টেন্সে মেইন ভার্ব তখন হচ্ছে এইটা, হ্যাভ। টু ফিনিশ হচ্ছে ইনফিনিটিভ, তখন সেন্টেন্সে টু ফিনিশ হচ্ছে ইনফিনিটিভ, হ্যাভটা হয়ে যায় মেইন ভার্ব, আর এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এবার আমি তোমাদের কয়েকটা ট্রান্সলেশন দিব, ট্রান্সলেশন গুলো করবা, করলে বুঝতে পারবো যে তুমি ইয়েটের নিয়মটা বুঝছো কি বুঝো নাই। মুছে ফেললাম আমি। সাব্বির 3 নাম্বারটা অবশ্যই কারেক্ট সেন্টেন্স। সে এখনো স্কুলে যায়নি। তার এখনো ভাত খাওয়া বাকি আছে। এই দুইটা তোমরা করো সবাই। তোমরা সবাই করে খাতায় লেখো, আমি তোমাদের জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো সে বলবা কে কোনটা করছো। এখানে আমাকে লিখে পাঠানোর দরকার নাই, খাতায় লেখো, আমি তোমাদের জিজ্ঞেস করবো, 1 বাই 1 জিজ্ঞেস করবো। সে এখনো স্কুলে যায়নি, তার এখনো ভাত খাওয়া বাকি আছে। যাদের লেখা হয়ে গেছে তারা হ্যান্ড রেজ করো, প্রত্যেকের লিখতে হবে, আমি কিন্তু জিজ্ঞেস করবো 1 বাই 1, কেউ না লিখে বসে থাকবে না। এই অংশটার পরে আমরা প্র্যাকটিসে চলে যাব।
আচ্ছা, মোহাম্মদ তাহমিদ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি বলো 2 নাম্বারটা। তার এখনো ভাত খাওয়া বাকি আছে, এটা কি লিখছো? হি হ্যাজ ইয়েট টু ইট রাইস। হি হ্যাজ ইয়েট টু ইট রাইস। ওকে, আমি শুনলাম, কারেক্ট অর ইনকারেক্ট বললাম না, এটা পরে বলতেছি। সাদ, জি তুমি স্যার। কি লিখছো? তুমি 2 নাম্বারটা কি লিখছো? হি হ্যাজ ইয়েট টু ইট রাইস, এটাই লিখছি স্যার। এটাই লিখছো, হি হ্যাজ ইয়েট টু ইট রাইস। থ্যাংক ইউ ভেরি মাচ, বোথ অফ ইউ। বোথ অফ ইউ আর কারেক্ট। আচ্ছা, এবার ড্যানিয়েল। ড্যানিয়েল শুনতে জি পাচ্ছ? স্যার। জি স্যার। ড্যানিয়েলের পুরো নাম কি? পুরো নাম কি তোমার? স্যার দানিয়াল নেওয়াজ খান। নেওয়াজ খান? জি স্যার। এটা কি দানিয়াল? দানিয়াল? জি স্যার, মানে বাংলায় দানিয়াল আর ইংলিশে ড্যানিয়াল আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম যে মানে কি কোনো বিদেশি দেশে আসলো নাকি ড্যানিয়েল। আচ্ছা, তুমি এটা 1 নাম্বার কি দিছো? সে এখনো স্কুলে যায়নি, এটা কি লিখছো? স্যার হি হ্যাজ নট গান টু স্কুল ইয়েট। হি হ্যাজ নট, গান না, এটাকে গন বলে, গন টু স্কুল ইয়েট। আচ্ছা, ওকে, ধন্যবাদ। জ্যোতি খান, কি শুনতে পাচ্ছ জ্যোতি খান? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, 1 নাম্বারটা তুমি কি লিখছো বলো তো? স্যার এটাই লিখেছি, হি হ্যাজ নট গান টু স্কুল ইয়েট। নো নো নো, গান না, বারবার গান বলতেছো কেন তোমরা? এটাকে গন, হি জি হ্যাজ স্যার, নট গন টু স্কুল ইয়েট। এটাকে অন্যভাবে লেখা যায়? ইয়েটটা আমি শেষে দিব না, ইয়েটটাকে অন্য কোথাও দেওয়া যায় কিনা দেখো তো। ইয়েটটা শেষে না দিয়ে অন্য কোথাও দেওয়া যায়? জ্যোতি, তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম। জি স্যার, হি হ্যাজ নট ইয়েট গন টু স্কুল। হি হ্যাজ নট ইয়েট গন টু স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কলেজ কোনটা? স্যার রাজুক উত্তরা মডেল কলেজ। আচ্ছা, তুমি কি উত্তরায় ক্লাস করছিলে নাকি আমার? স্যার আপনি যেদিন এসেছিলেন ওদিন আমি যাইনি। খুব ভালো কাজ করছো। আচ্ছা, তাহলে সবাই আমরা এই 2টা বুঝছি তো নাকি? এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা পারফেক্ট পর্যন্ত ছিলাম, পারফেক্টের কিছু নিয়ম বাকি আছে এখনো। আমি প্র্যাকটিসে চলে যাচ্ছি, রিয়েল কোশ্চেন প্র্যাকটিসে। দুই মিনিট সময় নিচ্ছি। আমাকে একটু জানাও তো যে স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা।
আচ্ছা, কেউ স্ক্রিনে দাগ দিও না। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আমি তোমাদের আনমিউট করার অপশন দিচ্ছি, তবে সাবধান, অযথা কেউ আনমিউট করে রেখো না। যেহেতু প্র্যাকটিস সেকশন, আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি তোমাদের। স্যার একে সি স্যার। একের সি, স্যার একে ডি। একজন বলতেছে সি, একজন বলতেছে ডি। আমরা দেখি। Although she dash a part of the exploration সি team, স্যার। she was not allowed to actively। আচ্ছা, টু এর পরে কি ভার্বের বেস ফর্ম বসে না ইনফিনিটিভের ক্ষেত্রে? জি স্যার, জি তাহলে স্যার। ভার্বের ডি বেস হবে ফর্ম স্যার, জি হবে। দ্বিতীয় শূন্যস্থানে আছে হবে, কোথায়? ডি নাম্বার। ডি হবে স্যার, ডি। আচ্ছা, ডি নাম্বার যে হবে সবাই তো বুঝতে পারছি নাকি? জি জি স্যার। আচ্ছা, সাবমিট তোমার কোশ্চেনটা তুমি শেষে কইরো, আমি তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? এখন প্র্যাকটিস সেকশনে থাকো। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটা। আয়েশা হোপস টু অ্যাটেন্ড ডিইউ। আয়েশা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারে আশা করে। বাকিগুলো দেখো তো কোনটা হবে? এটা টেন্সের এ হবে কিছু না? স্যার, কোনটা Sir, হবে? D. স্যার। ডি হবে স্যার, ডি রাইট। Though she has not yet submitted her application form। আমরা তো একটু আগে এটার নিয়মটা শিখে আসলাম, তাই না? জি। যদিও সে এখনো কি করে নাই, জি স্যার। এখনো ফর্ম সাবমিট করে নাই। আচ্ছা, তোমরা সবসময় খেয়াল রাখবা, 2টা শূন্যস্থান যদি দেয়া থাকে, 2টা শূন্যস্থান, তাহলে ওই কোশ্চেনটা সলভ করাটা ইজি হয়। 2টা শূন্যস্থান থাকলে ইজি হয়, কারণ একটা না পারলে আরেকটা দিয়ে করা যায়, ক্লু থাকে। যেমন 3 নম্বরে দেখো, দ্য গভর্নমেন্ট ড্যাশ দ্যাট দ্য প্রজেক্টস ড্যাশ উইথ গ্রেট সাকসেস। আচ্ছা, এবার দেখো এখানে আমরা কোনটা দিতে পারি? প্রথমটাই দেখো, দ্য গভর্নমেন্ট ইজ কনফার্মিং, কনফার্মস, ওয়াজ কনফার্ম। আচ্ছা, প্রথমটা কি অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? গভর্নমেন্ট কনফার্ম করলো নাকি গভর্নমেন্টকে কনফার্ম করা হলো, কোনটা? কনফার্ম করলো। গভর্নমেন্ট স্যার কনফার্ম অ্যাক্টিভ। করলো, অ্যাক্টিভ হবে, তাই না? আচ্ছা, তাহলে অ্যাক্টিভ হলে দেখো তো প্রথম শূন্যস্থানে কোনটা হয়? কনফার্মস, তাই না? আর কনফার্ম স্যার। কনফার্মস অথবা এ নাম্বার যদি দাও ইজ কনফার্মিং, ঠিক আছে? এবার দ্বিতীয় শূন্যস্থানে খেয়াল করে দেখো, সাবজেক্ট কি? দ্বিতীয় শূন্যস্থানে সাবজেক্ট হচ্ছে প্রজেক্টস। আচ্ছা, প্রজেক্টস কি কোনো কিছু মেইনটেইন করে নাকি প্রজেক্টকে মেইনটেইন করা হয়? মেইনটেইন মেন্টাল করা এটা প্যাসিভ হবে স্যার, এটা এটা প্যাসিভ হবে। তার মানে তাহলে প্রথমটা অ্যাক্টিভ, দ্বিতীয়টা প্যাসিভ। কোথায় আছে দেখো? বি নাম্বার। বি নাম্বারে, ইয়েস। এখানে आंसर হচ্ছে বি নাম্বারটা, ইয়েস। আচ্ছা, 4 নাম্বারটা পরে আসতেছি, কারণ এটা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম, ওইটা আলোচনা করলে একদম ইজি হবে, আদারওয়াইজ কঠিন লাগবে তোমাদের। আচ্ছা, 5 নাম্বারটা মুখে মুখে আমাদের নিয়মটা শিখে ফেলি, খেয়াল করো। বাই দ্য মিডল অফ 21st century স্যার ডি নাম্বার। will have become, থ্যাংক ইউ। এটা নিয়মটা বলতে পারবা? স্যার বাই দা ফর ফিউচার পারফেক্ট। বাই প্লাস কোনো টাইম উল্লেখ থাকলে তাহলে পরবর্তীতে ইয়া হয়, ফিউচার পারফেক্ট। থ্যাংক ইউ। বাই প্লাস কোনো টাইম উল্লেখ থাকলে। বোর্ড দেখা যাচ্ছে আশা করি। জি স্যার। আচ্ছা, আমি একটু আগে একটা মজার কাহিনী ঘটে গেছে। বোর্ডে হচ্ছে আমি কলম দিয়ে লেখার বদলে মার্কার দিয়ে লেখা শুরু করছিলাম। বোর্ডে বলতে এটা তো আর ওই বোর্ড না, এটা তো হচ্ছে তোমার ল্যাপটপ, ডিজিটাল বোর্ড। আচ্ছা, দেখো, বাই প্লাস এনি টাইম, যে কোনো টাইম, বাই প্লাস এনি টাইম যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট। এখন তোমাদের কমন সেন্স একটু চেক করব। দেখো,
বলা আছে এরকম বাই 2015 বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি এই নাম্বারে দেয়া আছে will have become দেয়া আছে became সি নাম্বারে দেয়া আছে had become। এখন বলো এখানে কোনটা হবে? কৃষ্ণে সি নাম্বারটা স্যার। সি স্যার নাম্বার এটা 2025 সেইটা 2015 এটা স্যার, এটা ফার্স্ট 2015 পারফেক্ট। 2015 আচ্ছা দেখি 2015 যেহেতু এটা তো অতীত কাহিনী তাই না, অতীতটারে তো কোনোভাবে ফিউচার পারফেক্ট দেয়া যায় না, তাহলে তো আমরা কোন পারফেক্ট দিব? তাহলে পাস্ট পারফেক্ট। আচ্ছা কেউ একজন খুব নয়েজ করতেছো। কানিস ফাতেমা, নাইস। কানিস ফাতেমা তুমি মিউট করে রাখো। আচ্ছা এই অঙ্কটা কি বুঝতে পারছো? যদি এই জায়গায় বাই 2015 না হয়ে বাই 2025 হতো, বাই 2025, তখন আনসার কোনটা হতো? স্যার এ নাম্বার তখন এ নাম্বার হইতো। তাহলে এই যে নিয়মটা আমরা একটু আগে শিখলাম, বাই এর পরে এনি টাইম থাকলে ফিউচার পারফেক্ট, তাহলে বাই এর পরে পাস্ট টাইম থাকলে কি হবে? পাস্ট টাইম নিয়মটা কি? পাস্ট পারফেক্ট। আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল দেখে নিজেই নিয়ম বানাতে পারি। বাই এর পরে পাস্ট টাইম থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে আমরা এবার কোশ্চেনে চলে যাই। স্যার তাহলে বাই প্লাস এনি টাইমের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট এই নিয়মটা তো খাটলো না স্যার। বুঝিনি, আবার বলো তো। স্যার বাই প্লাস পাস্ট টাইম যদি আপনার ইয়ে হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে এনি টাইমের ক্ষেত্রে কিভাবে ফিউচার পারফেক্ট হবে? এনি টাইম তো এনি টাইম পাস্ট টাইম বাদে এনি টাইম বলো, তাহলেই তো হয়। পাস্ট টাইম বাদে এনি টাইম। জি স্যার। ঠিক আছে, পাস্ট টাইম বাদে এনি টাইম। আচ্ছা এবার দেখো 6 নাম্বারটা। 6 নাম্বার দেখি তোমরা পারো কিনা, এমনিতেই পারো কিনা। এটা আলোচনা করি নেই, যদিও ফর থিংস নিয়ে আলোচনা করি নেই, তাও পারো কিনা দেখি। ডি নাম্বার ডি হবে হবে, এখানে সিন্স আছে, একটু ডি হবে। আবার বলো তো, বুঝি নাই। ডি হবে ডি ভাইয়া। নাম্বার হবে, ডি স্যার। ডি নাম্বার। স্যার বি নাম্বার। স্যার বি নাম্বার। বি নাম্বার না, এটা হবে হচ্ছে ডি নাম্বারটা হবে। ডি নাম্বার। সিন্স, যেহেতু সিন্স আছে, ফর সিন্স থাকলে সেটা কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স হয় না? একটু আগে দেখলাম, একটু আগে তো আমরা দেখলাম যে অলরেডি, ইয়েট, sir. সো ফার, ফর, সিন্স এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? ডি নাম্বারে। ইরম শর্মিলা has been on hunger strike since the year 2000, মানে সে 2000 সাল থেকে হাঙ্গার স্ট্রাইকে আছে। আচ্ছা 7 নাম্বারটা পরে দেখি, 8 নম্বরে আসো। While the man dashed in the field, suddenly a dog came and dashed him. এটা ভেবে চিন্তে আনসার বলো কি হবে। While the man dashed in the field, বি নাম্বার। বি নাম্বার স্যার। বি নাম্বার হবে স্যার, বি নাম্বার। বি নাম্বারটা হবে। was working, যখন ম্যানটা কাজ করতেছিল তখন একটা ডগ আসলো এবং তাকে বিট করলো, কামড়াই দিল। আচ্ছা এবার দেখো 9 নাম্বারটা। 9 নাম্বার দুইটা শূন্যস্থান আছে। 9 নাম্বার খেয়াল করে দেখো কোনটা হবে।
সি নাম্বারটা 9 নাম্বার বলতেছো সি নাম্বারটা। সি আচ্ছা, সি বাকি জি, আর সি। কেউ অন্য কিছু বলবা? সবাই সি নাকি? সি নাম্বারটা কিভাবে কেউ ব্যাখ্যা দিতে পারবা কেউ? জি, বলো। স্যার পারবো, এটা হচ্ছে যে মানে আমরা নির্দিষ্ট একটা অতীতের খাল একটা বোঝানোর কারণে সময়ে ফার্স্ট এলিমেন্ট এখানে হয়েছে। আসছিলাম। সিন্স দেন, আর এই যে সিন্স হচ্ছে আছে তাই না? সিন্স থাকার কারণে জি স্যার। সিন্স দেন মানে তখন থেকে আমরা এখানে বাস করতেছি, হ্যাভ বিন লিভিং। আচ্ছা, এবার 10 নাম্বার দেখো তো। উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ আছে জন্য পাস্ট ইনডিফিনিট। আমরা গত মাসে রাজশাহী গিয়েছিলাম টু সি দ্য হাউস, বাড়িটা দেখতে। ওয়্যার উই ড্যাশ ইন 1990s। এক সময় করতাম এখন আর করি না, এটা কোনটা? ডি নাম্বার দুই নাম্বারটা। ইউজ টু দিয়ে কি বোঝায়? এক সময় রেগুলার করতাম এখন আর করি না, মানে ওয়্যার ইউ ইউজ টু লিভ ইন 1990s। অভ্যাস। 90 এর দশকে অভ্যস্ততা বোঝায়, আমরা অভ্যস্ততা। যেখানে বাস করতাম। আচ্ছা, 11 নাম্বারটা ওয়েন ড্যাশ পেনিসিলিন। When has Fleming invented? ডি নাম্বার। বি এ নাম্বারটা হবে পেনিসিলিন আবিষ্কার কি কিছুদিন আগে করছে নাকি অনেক আগে করছে? এ নাম্বারটা হবে এ হবে স্যার। যদি প্রেজেন্ট পারফেক্ট দাও তাহলে কি হবে? কিছুদিন আগে করছে এরকম হয়ে যায় না? আনসার কোনটা হয়? এ নাম্বারটা। when did Fleming invent penicillin? আচ্ছা, এবার ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ওই টাইপের একটা কোশ্চেন চলে আসছে। দেখো, এটা তোমরা পারবা। which of the following sentence is correct? দেখো 12 নম্বরটা। বি নাম্বার। I had looked for a good doctor before I met you. মানে আমি তোমার সাথে দেখা করার আগে আমি একটা ভালো ডাক্তার খুঁজেছিলাম। ওকে, 13 নম্বর সিকোয়েন্স অফ টেন্স আলোচনা করলে একদম ইজি হয়ে যাবে এটা। এখন যদি সিকোয়েন্স অফ টেন্স আলোচনা করি নাই, এটা বলতেছি না। 14 নম্বর বলো। যদিও ফর সিন্স আলোচনা করি নাই, তারপর দেখি পারো কিনা। স্যার আবার বলো তো কি? স্যার এ হবে স্যার। Mary has A been number on was- diet for 3 weeks. ফর আর সিন্স এর মধ্যে পার্থক্য কি বলতে এ পারবা? হবে। কোথায় ফর হয়, ফর কোথায় মানে একটা স্যার ফর ডিউরেশন অনির্দিষ্ট বুঝাতে সময় ফর, হলে আর একটা নির্দিষ্ট পয়েন্ট অফ সময় হলে ডিউরেশন চেঞ্জ বুঝাতে সিন্স ব্যবহৃত হয়। মানে ফর হয় টোটাল টাইম থাকলে, টোটাল টাইম, যেমন 2 বছর 3 বছর 4 বছর মোট সময়টা। আর সিন্স হয় শুরুর সময় জানা থাকলে। সময়ের একটা শুরুতে আর কি। শুরুর সময়টা থাকলে, যেমন রবিবার থেকে, সোমবার থেকে, গত জানুয়ারি থেকে, 2010 থেকে, এরকম যদি থাকে তখন সেটা কি হয়? সিন্স হয়। আচ্ছা, তোমাদের আমি এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, তোমরা এটা প্র্যাকটিস করবা। যা পারো না পারো সমস্যা নাই, ঠিক আছে? যা প্র্যাকটিস করবা তোমরা, যেগুলো পারো না সেগুলো মার্ক করে রাখবা। আর টেন্সের এখনো কিছু আলোচনা বাকি আছে, সিকোয়েন্স অফ টেন্স আলোচনা বাকি আছে, এবং হচ্ছে তোমাদের ফর সিন্স নিয়ে আলোচনা বাকি আছে। আমাদের বাকি আছে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। তবে যেগুলো বাকি আছে এগুলো সব সহজ, তোমরা পারো, এগুলা সমস্যা নাই। সিকোয়েন্স অফ টেন্সটা হচ্ছে আসল। সিকোয়েন্স অফ টেন্সটা হয়ে গেলে তোমরা ম্যাক্সিমাম এখানে পারবা ইনশাআল্লাহ। লাস্ট একটা কোশ্চেন আমরা দেখি, আসো 20 নাম্বার। বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট। এটা কোন নিয়মটা ধরতে পারছো? বাই প্লাস টাইম। বাই প্লাস টাইম, টাইম। বাই প্লাস টাইমের নিয়মটা। আচ্ছা, এবার 24 নাম্বার কোশ্চেনটা দেখো। এটা কোনো নিয়ম টিয়মও ফেলা লাগবে না, জাস্ট কমন সেন্স দিয়েই পারবা। 24 নাম্বারটা কমন সেন্স দিয়েই পারবা। দেখো তো পারো কিনা।
দুইটা শূন্যস্থান দেয়া আছে, যে কোনো একটাকে টার্গেট করো। B number, sir. বি নাম্বার, কে বললা বি নাম্বার? Hamid. তাহমিদ। আর কেউ? Sir. খুব সহজে বোঝা যায় এটা কোনটা হবে, এটা খুব সহজে বোঝা C. যায়। সি স্যার বিএ হবে এটা বি হবে, বি। এটা কিভাবে বি হবে দেখো, স্যার মিন্স কারণ ইট আছে না, ইটের পরে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাই না? ইট মিন্স এ নাম্বারটা হবে না, কারণ মিন দেয়া আছে। সি নাম্বারটা হবে না, কারণ মে অক্সিলারি, মে হচ্ছে মডাল অক্সিলারি, এরপরে হ্যাভিং হবে না, মডাল অক্সিলারির পরে বেস ফর্ম বসে। আর ডি নাম্বার তো হবে না, কারণ মিন আছে। ওই দ্বিতীয় শূন্যস্থানটা দেখলেই ইজি হয়ে যায়। আচ্ছা, এবার 26 নাম্বারটা 26। বি স্যার বি নাম্বার ওয়াজ স্যার বি বি বি, ইয়েস। এবার সর্বশেষ B হবে। 28 দেখো, আমরা এটা প্র্যাকটিস করছি আজকে। ডি নাম্বার D number. ডি স্যার এটা সহজ Nila burnt her hand when she was cooking dinner. Okay. তোমাদের কলেজে কি বা মাদ্রাসায় কি ক্লাস চলতেছে রেগুলার? জি জি, স্যার স্যার। চলতেছে। রেগুলার স্যার, চলছে হচ্ছে class regular। মানে ক্লাস চলে বলতে একদম পুরোদমে ক্লাস চলতেছে নাকি? 3 সাবজেক্ট বাট যায় না তেমন। স্যার আমাদের তো সবগুলোই স্টুডেন্ট যায় না, টিচার আসলে তো কেয়ার করে না। স্যার উপস্থিতি কম হয়। আচ্ছা আচ্ছা। 10% গল্প করে। উপস্থিতি। তোমাদের 100 জনে 30 জন আসে। গত সপ্তাহে উত্তরাতে কি ক্লাস হয়েছে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান কি ক্লাস হয়েছে? তোরা তো ছিল না স্যার ক্লাস। ও, গত সপ্তাহে ছিল না ক্লাস? জি স্যার। না, আপনারটাই শেষ ক্লাস ছিল উত্তরাতে, মানে এখন ও, পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এরপর আর ক্লাস হয়নি না? জি স্যার। ওকে, তোমাদের রেজাল্ট পাইছো? কালকের পরীক্ষার রেজাল্ট পেয়েছো তোমরা? জি স্যার পাইছি। Yes, sir.